কল্পনা করা যাক ১৯৪২ সালের কথা। একটা ১৩ বছরের কিশোরী, বাবা সবে মারা গেছেন, আর কাঁধে ৫ ভাই বোনের বিশাল সংসারের দায়িত্ব। হ্যাঁ, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। একদম ঠিক সেই মুহূর্তে যখন গানই তার একমাত্র বেঁচে থাকার আশা, তখন তাকে শুনতে হলো তার গলার স্বর নাকি খুবই পাতলা, এই গলা দিয়ে গান হবে না। ভাবা যায়, অথচ সেই প্রত্যাখ্যাত কণ্ঠস্বরী। ঠিক ওই গলাটাই একদিন পুরো ভারতের কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন হয়ে ওঠে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বিভিন্ন আর্কাইভ ঘেটে এমন একজন কিংবদন্তির জীবনের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প জানব, যাকে দুনিয়া লতা মঙ্গেশকর নামে চেনে। দারুণ একটা বিষয়। হ্যাঁ, এই আলোচনায় আমরা কেবল তার সফলতার গল্পই শুনব না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে উনি চরম প্রত্যাখ্যান আর নিজের তথাকথিত দুর্বলতাকে মানুষ তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারে। যারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন, চলুন এই অবিশ্বাস্য যাত্রায় ঢুকে পড়া যাক। এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটা কেবল একজন গায়িকার গল্প নয়, এটি টিকে থাকার এক অকল্পনীয় মনস্তাত্ত্বিক গল্প। লতা মঙ্গেশকরের ক্যারিয়ারের ওই যে নির্মম প্রত্যাখ্যান, সেটা বোঝার আগে আমাদের একটু ১৯২৯ সালের দিকে ফিরে তাকাতে হবে। আচ্ছা, তার জন্মের সময়টাতে? হ্যাঁ, মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন একাধারে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং থিয়েটার অভিনেতা। সুতরাং বুঝতেই পারছেন, পারিবারিকভাবেই বাড়িতে সারাদিন সুরের একটা আনাগোনা ছিল। একটা সাংগীতিক পরিবেশ ছিল সবসময়। একদম। আর মাত্র ৫ বছর বয়স থেকেই বাবার কাছে লতার গানের হাতেখড়ি হয়। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই যে ৫ বছর বয়সে গানের হাতেখড়ি, এটা তো সে যুগে অনেক শিল্পী পরিবারেরই সাধারণ চিত্র ছিল, তাই না? হ্যাঁ, খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ১৯৪২ সালে এসে পুরো দৃশ্যপটটা যেন সিনেমার মতো পাল্টে যায়। লতা মঙ্গেশকরের বয়স তখন মাত্র ১৩। হঠাৎ করেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৩ বছর বয়স কি? তখন তো খেলার বয়স, স্কুলে যাওয়ার বয়স। ঠিক। অথচ পরিবারের সবচেয়ে বড় সন্তান হওয়ার কারণে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে এই ছোট্ট মেয়েটির ওপর। এটা আসলে অনেকটা শূন্যের মাঝে প্যারাশুট বানানোর মতো অবস্থা। দারুণ একটা তুলনা দিয়েছেন। ধরুন বিমান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আর নিচে পড়তে পড়তেই বাঁচার উপায় বের করতে হবে। প্রতিদিনের খাবারের যোগান দেওয়ার এই যে মানসিক চাপ, সেটা ওই বয়সে কতটা ভয়াবহ হতে পারে সেটা ভাবলেই তো শিউরে উঠতে হয়। একদমই তাই। আর ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়েই সে সিদ্ধান্ত নেয় যে পরিবারের জন্য তাকে গান গাইতে হবে। বাপরে, ১৩ বছর বয়সে এত বড় সিদ্ধান্ত! হ্যাঁ, আর এখানেই একটা গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে, যেটা তার পুরো কেরিয়ারের ভিত্তি গড়ে দিয়েছিল। বাবার কাছে যে ডান্স সে শিখেছিল, শিল্পের আনন্দ হিসেবে, শখ হিসেবে আর কি। হ্যাঁ, বাবার মৃত্যুর পর সেই গান আর কেবল শিল্পের জায়গায় রইল না, তা হয়ে উঠল টিকে থাকার, পরিবারকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। তার সঙ্গীতের সাথে তার সম্পর্কটা রাতারাতি শখের থেকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হল। ঠিক ধরেছেন। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তার ভেতরের সুপ্ত জেদ আর খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। লতা মঙ্গেশকরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। এই জেদটাই পরবর্তীতে তাকে ইন্ডাস্ট্রির যে কোনো প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করেছিল। তো এই টিকে থাকার লড়াইয়ে নেমে মাস্টার বিনায়কের সহায়তায় মুম্বাইয়ের নাটক আর চলচ্চিত্রে ছোটখাটো অভিনয় বা গানের সুযোগটার জুটল ঠিকই, কিন্তু ইন্ডাস্ট্রি তো তাকে ২ হাত বাড়িয়ে গ্রহণ করেনি শুরুতে। একেবারেই না। এখানে তৎকালীন বলিউডের প্রেক্ষাপটটা নিয়ে কথা বলা দরকার, যেটা বেশ চমকপ্রদ। হ্যাঁ, সেই সময়ের বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির ধরনটা আজকের চেয়ে একেবারেই আলাদা ছিল। ৪০-এর দশকের শেষের দিকে নূরজাহান বা শমশাদ বেগমের মতো ভারী এবং গভীর কণ্ঠের গায়িকাদের একছত্র রাজত্ব ছিল। আচ্ছা, বেস ভয়েস যাদের বেশি। ঠিক। এর পেছনে অবশ্য একটা প্রযুক্তিগত কারণও ছিল। তখনকার রেকর্ডিং মাইক্রোফোনগুলো খুব একটা সংবেদনশীল ছিল না। ও আচ্ছা, টেকনিক্যাল লিমিটেশনস ছিল। একদম। তাই পরিচালকরা এমন কণ্ঠ খুঁজতেন যা জোরে প্রজেক্ট করা যায়, যার মধ্যে থিয়েটারের একটা ভারী কি ভাব আছে। শ্রোতারাও ওই ধরনের ভারী কণ্ঠ শুনতেই অভ্যস্ত ছিলেন। অন্যদিকে লতা মঙ্গেশকরের গলার স্বর ছিল একদম ভিন্ন, খুবই পাতলা, তীক্ষ্ণ আর হাই পিচের। এখান থেকেই ব্যাপারটা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ১৯৪৮ সালের ঘটনা। চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জি তার শহীদ ছবির অডিশনে লতা মঙ্গেশকরকে ডাকেন। হ্যাঁ, এই ঘটনাটা বেশ বিখ্যাত। কিন্তু গান শোনার পর তিনি সরাসরি তাকে রিজেক্ট করে দেন, মুখের উপর বলে দেন, আপনার গলাটা খুব বেশি পাতলা, এই গলা দর্শকদের পছন্দ হবে না। খুব নির্মম একটা মন্তব্য। সত্যি তাই। তবে এখন এই জায়গাটাতে আমি একটু ভিন্নভাবে চিন্তা করতে চাই। শশধর মুখার্জি কি আসলে সেই সময়ের নিরিখে খুব একটা ভুল ছিলেন? ইন্টারেস্টিং পয়েন্ট। তিনি তো কেবল বাজারের চলতে ট্রেন্ড অনুসরণ করছিলেন, তাই না? এটা অনেকটা ধরুন ৮০ দশকে কাউকে ইলেকট্রিক গাড়ি বিক্রির চেষ্টা করার মতো। জিনিসটা যতই ভালো হোক, সেই যুগের মানুষের কাছে তা হয়তো বেমানানি ঠেকত। একদম দারুণ একটা উপমা। ঠিক ওই ৮০ দশকেই যেমন ইলেকট্রিক গাড়ির ধারণাটা সময়ের চেয়ে এগিয়ে ছিল, লতার কণ্ঠও হয়তো তৎকালীন ইন্ডাস্ট্রির কাছে ঠিক তেমনই অচেনা ঠেকেছিল। হ্যাঁ, মানুষ অভ্যস্ত ছিল না। ঠিক। শশধর মুখার্জি হয়তো তার জায়গায় খুব একটা ভুল ছিলেন না, কারণ তিনি তো একজন ব্যবসায়ী হিসেবে কেবল নিশ্চিত লাভের পথ খুঁজছিলেন। তিনি এমন কিছুতে ঝুঁকি নিতে চাননি যা আগে কখনো পরীক্ষিত হয়নি। সেটাই স্বাভাবিক। যা করলেন সেটাই পুরো খেলার নিয়ম বদলে দিল। তিনি কিন্তু হতাশ হয়ে তৎকালীন গায়িকাদের অনুকরণ করে নিজের গলার স্বর ভারী করার কোনো বৃথা চেষ্টা করেননি।
এটা মানে সত্যি অবাক করার মতো একটা সিদ্ধান্ত ছিল, কারণ সাধারণত বারবার প্রত্যাখ্যাত হলে মানুষ তো ট্রেন্ডের সাথে মানিয়ে নেওয়ারই চেষ্টা করে। ঠিক এই জায়গাতেই তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারী কণ্ঠে গাইতে গেলে তিনি কখনোই নূরজাহানের মতো হতে পারবেন না, বড়জোর তার একটি সস্তা অনুকরণ হতে পারবেন। হ্যাঁ, অরিজিনালিটি হারিয়ে যেত। একদম। তাই তিনি নিজের এই পাতলা স্বরটাকেই আরও ঘষে মেজে তার সিগনেচার বা শক্তিতে পরিণত করার কাজে লেগে পড়লেন। তিনি তার কণ্ঠে এমন এক নমনীয়তা এবং আবেগ নিয়ে এলেন যা ওই ভারী কণ্ঠে আনা সম্ভব ছিল না। আর প্রযুক্তিরও তো মনে হয় একটা পরিবর্তন আসছিল তখন। হ্যাঁ, প্রযুক্তিগত দিক থেকেও সে সময় মাইক্রোফোনের সংবেদনশীলতা বাড়তে শুরু করেছিল, ফলে খুব জোরে না গেয়েও গলার সূক্ষ্ম কাজগুলো ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছিল। লতা ঠিক এই পরিবর্তনটাকেই সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছিলেন। কি দারুণ! কিন্তু ধরুন, যখন ক্ষমতাশালী ব্যক্তিরা মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর চারপাশে সবাই সন্দেহ প্রকাশ করে, তখন এমন একজনের প্রয়োজন হয় যে মানুষের ওপর বিশ্বাস হারায় না। একজন মেন্টর বা গাইডের খুব দরকার হয় তখন। একদম। লতা মঙ্গেশকরের জীবনেও ঠিক তেমন একজন মানুষের আবির্ভাব ঘটেছিল, যিনি ওই পাতলা কণ্ঠের মাঝেই আগামী দিনের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, সঙ্গীত পরিচালক গোলাম হায়দার। তিনি সেই দুঃসময়ে লতার পাশে এসে দাঁড়ান। আর তিনি কেবল লতার পাশে দাঁড়াননি, তিনি রীতিমতো তৎকালীন প্রভাবশালী পরিচালক ওই শশধর মুখার্জিকে চ্যালেঞ্জ করে বসেছিলেন। সিরিয়াসলি? সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন? হ্যাঁ, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে একদিন আসবে যখন এই পাতলা গলার মেয়েটিকেই সব পরিচালক খুঁজবে, তার পায়ে পড়বে। বাপরে, এই গোলাম হায়দার সাহেবকে আমার আধুনিক যুগের একজন তুখোর ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিনিয়োগকারীর মতো মনে হয়। বেশ মজাদার তুলনা। ধরুন, এমন একটা স্টার্টআপ যাকে দেখে বাজারে সব বাঘা বাঘা বিশ্লেষকরা হাসাহাসি করছে, বলছে এদের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই ভেঞ্চার ক্যাপিটালিস্ট ঠিকই দেখতে পাচ্ছেন যে এই স্টার্টআপটার ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের সবচেয়ে বড় বিপ্লব। একদম ঠিক বলেছেন। গোলাম হায়দারও লতার কণ্ঠের সেই বিপ্লবটা দেখতে পেয়েছিলেন এবং নিজের সুনামের ঝুঁকি নিয়ে সেই স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন। এখান থেকেই কিন্তু একটা বড় শিক্ষণীয় বিষয় উঠে আসে। একজন যোগ্য মেন্টর বা গুরুর গুরুত্ব আসলে কতটা, সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা কিভাবে একটা প্রত্যাখ্যাত ক্যারিয়ারকে ইতিহাসের পাতায় জায়গা করে দেয়। হ্যাঁ, পথ দেখানোটা খুব জরুরি। দাঁড়িয়ে ওই পাতলা গলাটাকেই সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। তিনি লতাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তার কণ্ঠের তীক্ষ্ণতা কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক অনন্য বৈশিষ্ট্য যা অন্যদের নেই। আর গোলাম হায়দারের সেই বিশ্বাস আর লতার নিজের অধ্যবসায়, এই দুয়ের মিলনেই তো 1949 সালে সেই জাদুকরী ঘটনাটা ঘটল, তাই না? ঠিক, 1949 সাল, মহল চলচ্চিত্রের মুক্তির বছর। হ্যাঁ, এই ছবির আয়েগা আনেওয়ালা গানটি, এটা তো ভারতীয় সঙ্গীতে আক্ষরিক অর্থে একটা ভূমিকম্প তৈরি করে দিয়েছিল। একদম। আর এই গানটির পেছনের মেকানিজমটা বোঝা খুব জরুরি। গানটার সুর এবং রেকর্ডিং স্টাইল এমনভাবে সাজানো হয়েছিল যেখানে লতার ওই পাতলা কণ্ঠটাই সবচেয়ে বড় জাদুতে পরিণত হয়। ও আচ্ছা। এটি এমন এক কণ্ঠস্বর ছিল যা অনায়াসে আকাশ ছুঁতে পারে, প্রেমের গভীরতা বোঝাতে পারে, আবার একই সাথে একটা রহস্যময় শিহরণও তৈরি করতে পারে। গানটির শুরুতে একটা ভৌতিক বা রহস্যময় আবেশ তৈরি করার জন্য ওই যে মাইক থেকে দূরে দাঁড়িয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। লতাকে মাইক থেকে একটু দূরে দাঁড়িয়ে গাইতে বলা হয়েছিল এবং ধীরে ধীরে তিনি মাইকের কাছে আসতেন। ওই পাতলা বায়বীয় কণ্ঠস্বর ছাড়া এই রহস্যময় আবহ তৈরি করা আসলে অসম্ভব ছিল। তার মানে যে পাতলা গলাকে একদিন বাতিল করা হয়েছিল, রাতারাতি সেটাই হয়ে উঠল পুরো ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বর। একদম তাই। এরপর তো দিল আপনা और प्रीत पराया, মোগলে আজম, পাকে জাহাঁ একের পর এক সুপারহিট। সেই পাতলা গলার মেয়েটি হয়ে উঠলেন ভারতের সুর সম্রাজ্ঞী। কিন্তু এই বক্স অফিস জয় করা আর সাফল্যে চূড়ায় ওঠাই কি তার সংগ্রামের শেষ ছিল? না, একেবারেই না। কারণ যখন কেউ সফল হয় তখন তাকে নিজের সম্মান আর অধিকারের জন্য পর্দার আড়ালেও তো লড়তে হয়। ঠিক বলেছেন। তার কাজের পরিধিটা আগে একটু বোঝা দরকার। প্রায় 36টি ভাষায় তিনি গান গেয়েছেন এবং গানের সংখ্যা 30,000-এরও বেশি। কি বলছেন? 30,000 গান? হ্যাঁ, একবার হিসাব করে দেখুন, প্রতিদিন যদি কেউ একটি করে নতুন গান গায় তাহলেও 30,000 গান গাইতে প্রায় 82 বছর সময় লাগবে। বাপরে, এটা তো অবিশ্বাস্য। এটি কেবল প্রতিভার বিষয় নয়, এটি এক চূড়ান্ত শারীরিক এবং মানসিক শৃঙ্খলার বিষয়। দশকের পর দশক ধরে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রেয়াজ করা, বিভিন্ন ভাষায় নিখুঁত উচ্চারণ আয়ত্ত করা, এটি এক অতি মানবীয় প্রচেষ্টা। এর পাশাপাশি তার গানে ছিল এক অদ্ভুত আবেগ যা পুরো জাতিকে এক সুতোয় গাঁথতে পারত। এই আবেগের সবচেয়ে বড় প্রমাণ বোধহয় ওই 1963 সালের বিখ্যাত ঘটনাটা, ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে গাওয়া তার এ মেরে ওয়াতানকে লোগো গানটি। হ্যাঁ, ঐতিহাসিক একটা মুহূর্ত। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই গান শুনে প্রকাশ্যে চোখের জল ধরে রাখতে পারেননি। একটা গানের গলা কিভাবে একটা দেশের কোটি কোটি মানুষের শোক আর দেশপ্রেমের প্রতীক হয়ে উঠতে পারে, এটা তার একটা খুব বড় উদাহরণ। সত্যি তাই। কিন্তু এই বিশাল সাফল্যের পেছনে কিছু গভীর দ্বন্দ্বও ছিল, যা আজকের এই আলোচনাকে আরও বাস্তবিক করে তোলে। একজন কিংবদন্তির জীবন কখনো পুরোপুরি নিষ্কণ্টক হয় না। ঠিক তাই। এত বড় দীর্ঘ কেরিয়ারে বিতর্ক আসাটাও খুব স্বাভাবিক। যেমন মোহাম্মদ রফির সাথে তার মতভেদ,
কিংবা নিজের বোন আশা ভোসলের সাথে সম্পর্কের টানাপোড়েনের মতো বিষয়গুলো আমাদের আজকের সূত্রগুলোতে উঠে এসছে। হ্যাঁ, এগুলো নিয়ে বেশ চর্চা হয়। তবে মজার ব্যাপার হলো এই বিতর্কগুলো কিন্তু তার ব্যক্তিজীবনের চেয়ে তার পেশাদার জীবনের আদর্শগত লড়াইয়ের সাথেই বেশি যুক্ত ছিল। যেমন ধরুন, মোহাম্মদ রফির সাথে তার দ্বন্দ্বের মূল কারণটা তো আসলে ছিল গানের রয়্যালটি নিয়ে। একদম। এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার যে সেই সময়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়্যালটির অর্থনৈতিক কাঠামোটা আসলে কেমন ছিল আর কেনই বা এটা নিয়ে এত বড় দ্বন্দ্ব তৈরি হলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। 60 বা 70-এর দশকের দিকে মিউজিক ইন্ডাস্ট্রির নিয়ম ছিল একজন গায়ক বা গায়িকা স্টুডিওতে আসবেন, গান রেকর্ড করবেন, প্রডিউসারের কাছ থেকে এককালীন পারিশ্রমিক নেবেন এবং চলে যাবেন। আচ্ছা, মানে একবার টাকা পেলেই শেষ। হ্যাঁ, এরপর সেই গানের রেকর্ড বিক্রি করে প্রযোজক বা মিউজিক কোম্পানি যত লাখ বা কোটি টাকায় আয় করুক না কেন, শিল্পী সেখানে আর কোনো অধিকার থাকত না। লতা মঙ্গেশকর এই প্রথার ঘোর বিরোধিতা করেন। ও, বুঝতে পারছি। তিনি যুক্তি দেন যে একটি গানের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে শিল্পীর কণ্ঠের। এটি তো কোনো কারখানার মজুরি নয় যে কাজ শেষ হলেই সম্পর্ক চুকে যাবে। তাই রেকর্ড বিক্রির লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ আজীবন রয়্যালটি হিসাবে শিল্পীকে দিতে হবে। তার মানে তিনি কেবল একজন কর্মী হিসেবে থাকতে চাননি, তিনি তার সৃষ্টি করা শিল্পের একজন আজীবন অংশীদার হতে চেয়েছিলেন। ঠিক তাই। তিনি মেধা সম্পদের বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার নিয়ে কথা বলছিলেন, যা তখনকার যুগে একেবারেই নতুন একটা ধারণা ছিল। আর রফি সাহেবের মতটা কি ছিল? মোহাম্মদ রফি, যিনি সেই সময়কার আরেকজন কিংবদন্তি এবং সবচেয়ে জনপ্রিয় পুরুষ কণ্ঠশিল্পী ছিলেন, তিনি মনে করতেন যে একবার পারিশ্রমিক নিয়ে নেওয়ার পর গানের ওপর শিল্পীর আর কোনো আর্থিক দাবি থাকা উচিত নয়। আচ্ছা, মানে দুজনের চিন্তা একদম আলাদা। হ্যাঁ, রফি সাহেবের দৃষ্টিভঙ্গিটা ছিল বেশ ঐতিহ্যবাহী। তিনি গান গাওয়াকে দেখতেন সৃষ্টিকর্তার দেওয়া উপহার হিসেবে, যেখানে কাজ শেষ হবার পর আর কোনো ব্যবসায়িক দাবি থাকা উচিত নয়। এটি ছিল সম্পূর্ণ দুটি ভিন্ন আদর্শের সংঘাত। আমরা এখানে কারো পক্ষ নিচ্ছি না, কেবল তখনকার পরিস্থিতিটা তুলে ধরছি। হ্যাঁ, দুটো মতেরই নিজস্ব যুক্তি আছে। লতা তার দাবিতে এতটাই অনড় ছিলেন যে তিনি কয়েক বছর মোহাম্মদ রফির সাথে কোনো ডুয়েট বা দ্বৈত গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মিউজিক কোম্পানিগুলো এবং প্রযোজকরা লতার দাবি মেনে নিতে বাধ্য হয়। এই রয়্যালটির লড়াইটা পুরো মিউজিক ইন্ডাস্ট্রির অর্থনৈতিক কাঠামোকেই আসলে উল্টে দিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে একজন শিল্পী কেবল স্টুডিওতে এসে গান গেয়ে চলে যাওয়ার মতো কেউ নন। একদম। এই যে বোন আশা ভোসলের সাথে তার একটা অলিখিত প্রতিযোগিতার কথা শোনা যায়, এটাও কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে নারীদের আধিপত্যেরই একটা অংশ বলে আমার মনে হয়। একই পরিবার থেকে আসা দুজন নারী পুরো একটা মিউজিক ইন্ডাস্ট্রিকে দশকের পর দশক শাসন করছেন, এমন উদাহরণ বিশ্বে আর দ্বিতীয়টি নেই, তাই না? একেবারেই তাই। আশা ভোসলের গায়িকীর ধরন ছিল লতার চেয়ে একদম আলাদা, অনেক বেশি প্রাণবন্ত, পশ্চিমা ধাঁচের এবং বহুমুখী। হ্যাঁ, বেশ ক্যাচি গান গাইতেন তিনি। কখনো কখনো বলা হয় প্রযোজকরা লতার উপর চাপ কমানোর জন্য বা বিকল্প হিসেবে আশাকে ব্যবহার করতেন। আবার কখনো কখনো শোনা যায় লতার বিশাল ছায়ার নিচে আশাকে নিজের জায়গা তৈরি করতে অনেক লড়াই করতে হয়েছে। আমাদের সূত্রগুলো এই বিষয়গুলোকে নিরপেক্ষভাবেই উপস্থাপন করেছে। এই প্রতিযোগিতা তো আসলে দুজনকেই আরো ভালো করতে সাহায্য করেছে। হলো তখন তা কেবল একজন গায়িকাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল এমন একজনকে যিনি পুরো ইন্ডাস্ট্রির অর্থনীতি এবং নিয়ম বদলে দিয়েছিলেন। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ালো? লতা মঙ্গেশকর কেবল একজন সুরের জাদুকর ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের ইন্ডাস্ট্রি ডিসরাপ্টর। খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন, ইন্ডাস্ট্রি ডিসরাপ্টর। হ্যাঁ, মানে তিনি অন্যের তৈরি করা নিয়মে খেলেননি, বরং নিজের শর্তে তিনি নতুন নিয়ম তৈরি করেছেন। নিজের পাতলা কণ্ঠকে দুর্বলতা না ভেবে সেটাকেই ট্রেন্ড বানিয়েছেন। আবার পারিশ্রমিকের ক্ষেত্রেও পুরনো নিয়ম ভেঙে রয়্যালটি সিস্টেম চালু করেছেন, যা পরবর্তী প্রজন্মের হাজার হাজার শিল্পীর ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। দুনিয়া যখন কোনো মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করে, তখন সেই দুর্বলতাকেই যে সবচেয়ে বড় হাতিয়ার বানানো যায়, এটাই এই পুরো কাহিনীর মূল নির্যাস। একদম। রিজেকশন মানেই যে সবকিছু শেষ নয়, বরং এটি একটি নতুন লড়াইয়ের রূপরেখা তৈরি করে। এই সত্যটা তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। আমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু এই শিক্ষাটা খুব গভীরভাবে মিলে যায়। আমরা যারা শুনছি, আমাদের সবার চলার পথে কোনো না কোনো পর্যায়ে এমন এক বা একাধিক শশধর মুখার্জির দেখা মেলে। হ্যাঁ, যারা খুব আত্মবিশ্বাসের সাথে বলে দেয় তোমাকে দিয়ে এটা হবে না। ঠিক, বা তুমি এর যোগ্য নও। সেই চরম হতাশার মুহূর্তে লতা মঙ্গেশকরের এই জেদ আর ঘুরে দাঁড়ানোর গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের মূল্যায়ন কখনো কারো চূড়ান্ত পরিণতি হতে পারে না। এবং এই জেদটা ধরে রাখার জন্যই নিজের প্রতি সেই অবিচল বিশ্বাসটা থাকা জরুরি। যখন চারপাশে সবাই সন্দেহ প্রকাশ করে, তখন অন্তত নিজের উপর বিশ্বাসটা হারালে চলবে না। একদম ঠিক কথা। ওই 13 বছরের মেয়েটি যদি সেদিন ভেঙে পড়ত, তবে হয়তো তার পরিবারের পতন হতো এবং ইতিহাস তার অন্যতম সেরা কণ্ঠস্বরকে কখনোই পেত না। তবে আজকের এই চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক বিশ্লেষণের একেবারে শেষে এসে সবকিছুর গভীরে থাকা একটা ভিন্ন ধরনের প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে।
আচ্ছা, কি সেটা? আমরা দেখলাম কিভাবে একটি 13 বছরের কিশোরী তার বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, কিন্তু এই অবিশ্বাস্য সাফল্য, বিশ্বজোড়া খ্যাতি আর একটা পুরো পরিবারের স্তম্ভ হয়ে ওঠার এই যে বিশাল চূড়া, এখানে পৌঁছতে গিয়ে কি সেই মেয়েটি তার নিজের শৈশবটাকে চিরতরে হারিয়ে ফেলেনি? খুব গভীর একটা পয়েন্ট। ইতিহাস হয়তো তাকে ভারতরত্ন দিয়েছে, তাকে সুর সম্রাজ্ঞের মুকুট পরিয়েছে, কিন্তু বিশ্বজোড়া খ্যাতির এই বিশাল চূড়ায় পৌঁছানোর জন্য একজন মানুষের ব্যক্তিগত শৈশব হারিয়ে যাওয়ার সেই শূন্যতার মূল্যটা আসলে কতটা ভারী, এই প্রশ্নটা আজ যারা শুনছেন তাদের নিজেদের ভাবনার জন্যই রেখে গেলাম।